পাপা, আর কত সময় লাগবে বলো তো? গাড়িতে বসে থাকতে থাকতে বোর হচ্ছি ভীষণ। এই তো চলে এসেছি বাবা, আর একটু ধৈর্য ধরো। বিগত 1 ঘন্টা যাবৎ এটাই তো বলে যাচ্ছ, এই জন্য আমার কোথাও আসতে ইচ্ছে হয় না। কাব্য চুপ করো। দেখো লিলিও বসে আছে, আমরাও আছি, তাহলে তোমার সমস্যা কোথায়? মাম্মাম প্লিজ, আমার খুব বোর লাগছে, একটু বুঝো। কত বছর পরে দাদু বাড়ি যাচ্ছ, তাও তোমার দাদার মৃত্যুবার্ষিকীর জন্য, আর তুমি এসব বলছো? আমি তো আসতেই চাইনি, আমাকে কেন জোর করে আনলে? আহা কাব্য, দুদিনের জন্য এসেছি, এত কথা বলো না। প্রতি বছর আমি আর তোমার মাম্মা আসলেও তোমরা তো আসো না। তোমাকে কি এই শিক্ষা দিয়েছি কাব্য? ছি। কাব্য আর কোনো কথা বলল না। ক্লাস 10-এ পড়ুয়া ছেলে কাব্য, আর লিলি 7-এ। এদের কথার মাঝেও লিলি বেঘুরে ঘুমোচ্ছে। আনন্দের বাবার মৃত্যু দিবসকাল। আজ থেকে 7 বছর আগে মারা যান তিনি। আনন্দ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কত স্মৃতি এই গ্রামের প্রতিটি আনাচে কানাচে। আনন্দ দেখতে দেখতে অতীতে ডুব দিল। বেয়াদব ছেলে, এই শিক্ষা দিয়েছে তোকে? জানোয়ার কোথাকার! তোর সাহস কী করে হয় বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করার, যে তোর সম্পর্কে আন্টি হয়? আনন্দ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পেছনেই লাল টুকটুকে শাড়ি পরে আরশি দাঁড়িয়ে আছে। দীর্ঘ 5 বছরের প্রেমের পরে না জানি বিয়ে। বাবা, আমি আরশিকে খুব ভালোবাসি। তোমাদের তো বলেছিলাম, তোমরা মানলে না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বলেই বিয়ে করেছি। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ওগো থামো তুমি, এভাবে মেরো না ছেলেটাকে। তুমি সরে যাও ফারিনা, এমন কোলাঙ্গার ছেলেকে আমি মেরেই ফেলবো। আমাদের মুখে এমন চুনকালি দিতে একবারও ভাবলো না। বাবা, আপনি উত্তেজিত হবেন না। খবরদার, আমাকে ছবি না তুই, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এ বাড়িতে তোর আর জায়গা নেই। তোকে আমি 2 চোখেও যেন আর না দেখি। ফারিনা, ওরে আমার চোখের সামনে থেকে যেতে বলো। আপনি শান্ত হন, অসুস্থ হয়ে যাবেন, শান্ত হন। ওকে চলে যেতে বলো। এসব কি করছেন আপনি? ওরা কোথায় যাবে? জাহান নামে যাক, আমার কিছু যায় আসে না। বেরিয়ে যেতে বলো। তুমি যদি ছেলের টান টানো তাহলে আমাকে ছাড়তে হবে তোমায়। বাবা, তোর ওই মুখে বাবা ডাক শুনতে চাই না আমি। আজ থেকে আমার শুধু 2 ছেলে 2 মেয়ে। আমার কাছে তুই মরে গেছিস। আনন্দের বাবা হনহনিয়ে চলে গেলেন। আনন্দের মা কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। আনন্দ তার বড় ছেলে, নারী ছেঁড়া ধন, কিভাবে দূরে সরাবেন তাকে? তবুও স্বামীর কথা মেনে নিলেন। চলে যা তোরা। বিয়ের আগে যখন আমাদের কথা ভাবিসনি, এখন এমন করে লাভ কি? আমি তোর জন্য আমার স্বামীকে তো আর হারাতে পারবো না। আমাকে মাফ করে দিও মা। বাবাকেও বলো ক্ষমা করে দিতে। আমি আরশিকে ছাড়া বাঁচব না। এই মেয়েটা আমার জন্য ওর পরিবার ছাড়ছে। জানি সমাজ আমাদের কখনো মানবে না, তবুও তো ভালোবাসি। ভালো থেকো তোমরা। যেদিন ক্ষমা করতে পারবে একটা ডাক দিও, ছুটে আসবো তোমাদের কাছে। আনন্দের মা শাড়ির আঁচলে মুখ ডুবিয়ে কাঁদছে, আর সেও পিছে দাঁড়িয়ে কাঁদছে। কাছে আনন্দের ছোট ভাই বোনগুলো। আনন্দ আরশির হাত ধরে বলল, চলো আরশি, যে সমাজে যে পরিবারের কাছে আমাদের সুখের চেয়ে সম্মান বড় হলো, সেখানে আমাদের থাকারও প্রয়োজন নেই। আনন্দ আরশিকে নিয়ে সদর দরজা দিয়ে বের হতেই আনন্দের মা ডাকলেন, দাঁড়া তোরা। ওরা থামল। আনন্দের মা এগিয়ে গিয়ে ছেলে আর ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তোদের বাবার কাছে আমি অপরাধী, চাইলেও তোদের আটকাতে পারবো না। আমি মা তো, আমার সবার জন্য পড়ে, কিন্তু আমি নিরুপায়। আনন্দের সব ছোট বোন শিলু এসে জড়িয়ে ধরল ভাইকে। আমার কিছু করার নেই বোন। আমার মতো ভুল তোরা করিস না। বাবা মাকে দেখে রাখিস, আর ঠিক মতো পড়াশোনা করিস সবাই। ভাই, তোমার হাতে ভাত না খেলে আমার পেট ভরে না, জানোই তো। আমার এখন কে খাইয়ে দিবে, কে ঘুম পাড়াবে, কে পড়া দেখিয়ে দেবে? অভ্যাস হয়ে যাবে বোন। নিজের কাজ নিজে করা উত্তম। আমি জানি তুমি পারবে, সবাই পারবে। অনেক দূর যেতে হবে তোমাদের। আমি যেখানেই থাকি খোঁজ নিব, পারলে দেখাও করব। সত্যি তুমি দেখা করতে আসবে? হ্যাঁ, আসবো। আনন্দের মা আরশির হাতে নিজের হাত বালাগুলো খুলে পরিয়ে দিতে দিতে বললেন, এগুলো আমার শাশুড়ি মায়ের,
আমি যেদিন বউ হয়ে আসি সেদিন আমার মুখ দেখে পরিয়ে দিয়েছিল, আর আজ আমি তোমায় দিচ্ছি, যত্ন করে রেখো। আমায় দোয়া করবেন মা, আমরা ভুল করেছি, পারলে মাফ করে দিবেন। আমি জানি সবটাই আমার দোষ, আমার কারণে আজ আপনার ছেলেকে বাড়ি ছাড়তে হচ্ছে। আনন্দের মা কিছু বলার আগেই বাবা রুম থেকে হাঁক দিলেন। ফারিনা, ওরা কি গেছে? আসছি মা, নিজের খেয়াল রেখো। একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আনন্দের মা দৌড়ে কোথাও গেলেন, আবার ফিরেও এলেন। আঁচল খুলে আনন্দের হাতে কিছু টাকা দিয়ে বললেন, তোদের কাছে কিছু নাই আমি জানি, আপাতত এই টাকা দিয়ে কাজ করিস। এগুলো আমি অল্প অল্প করে গুছিয়ে রেখেছিলাম, এভাবে কাজে লাগবে ভাবিনি। এই টাকা আমি নিতে পারবো না মা, এগুলো তোমার কাছেই রেখে দাও। কোনো কথা শুনতে চাই না, তোদের মা দিচ্ছে এগুলো, সাথে নিয়ে যা। আমি তোদের বাবাকে মানানোর চেষ্টা করব। আনন্দ সব ভাই বোনকে আদর করে আরশিকে নিয়ে চলে গেল। পেছনে ফেলে গেল কতগুলো কান্না ভরা মুখ। স্যার, আইয়া পড়ছি, নামেন। উফ, অবশেষে আসলাম। এই লিলি, ওঠ, এখন ঘুমাচ্ছিস কেন? ড্রাইভারের ডাকে ঘর থেকে বের হলো আনন্দ। চলে এসেছি জলিল। হ স্যার। আনন্দ নামলো আরশির হাত ধরে। তোমার এই অভ্যাসটা আর গেল না। কেন যাবে? যাওয়ার জন্য কি করেছি নাকি? আরশি মুচকে হাসলো আনন্দ। বুক ভরে নিঃশ্বাস নিল আনন্দ। বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। আরশি আনন্দের কাঁধে হাত দিয়ে বলল, ঠিক আছো আনন্দ? হুম। সবকিছুর জন্য এখনো নিজেকে দায়ী মনে হয় জানো। বিধাতার পরিকল্পনার উপর কারো হাত থাকে না। তবুও মনে হয় সেদিন যদি এমনটা না করতাম তাহলে তুমি আমার পরিবারের সাথে থাকতে। তুমিও তো তোমার পরিবার ছাড়ছো। তারা তো তবুও মেনে নিয়েছিল দ্রুতই, সকলের সাথে থাকতে পেরেছি। কিন্তু মাম্মা, পাপ্পা। আরশি আনন্দ পিছু ফিরে তাকালো। হ্যাঁ বাবা, বলো। আমার খুব ক্লান্ত লাগছে, ক্ষুধাও পেয়েছে ভীষণ। ওই যে সামনের বাড়িটা দেখতে পারছো, ওটাই তোমার দাদু বাড়ি। চলো যাওয়া যাক। ওরা আগাতে এক বয়স্ক মহিলা এগিয়ে এলেন। তাকে দেখে আনন্দ আর আরশি থেমে গেল। মহিলার পিছে পিছে আরো অনেকেই এলেন, যাদের কাউকে কাব্য লিলি চেনে না। বয়স্ক মহিলা এগিয়ে এসে আনন্দের মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন। চোখের পানি তার টপ টপ করে পড়ছে। আমার আনন্দ, আমার মানিক। আম্মা, আমার ভাই বোনেরা। আনন্দ তাকাতেই হামলে পড়ল সবাই ওর উপর, কেঁদে ফেললো হাউ মাউ করে। আরশির চোখেও পানি। আনন্দ হাসলো। এভাবে ধরলে দম আটকে মরে যাব তো। মারবো টেনে এক চর। কী সব কথা বলছিস ফাজিল ছেলে? বড় হয়েছিস তো কি হয়েছে, মায়ের হাতে মার খেতে চাস না এখনো? আনন্দ হাসলো সবাই। চোখে পানি, ঠোঁটে হাসি। অনেকদিন পরে কিছু পাওয়ার আনন্দ। আনন্দের মা আনন্দকে ছেড়ে আরশির দিকে তাকালেন। আরশি মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আম্মা। ছেলেকে পেয়ে তো আমাকে ভুলেই গেছেন। তোকে কেন ভুলবো, আমার আরেকটা মানিক যে তুই। আয় বকে। আরশি শাশুড়িকে জড়িয়ে ধরল। এক এক করে সকলের সাথে কুশল বিনিময় করলো। কাব্য লিলিকে খোঁচা মেরে বলল, এটাই বোধহয় আমাদের দিদুন, কিন্তু বাকিরা কারা? পাপা বলল দেখলি না ভাই বোন, ওরা বোধ হয় চাচু আর ফুপিরা। হ্যাঁ হবে হয়তো, কিন্তু আমরা ভেতরে যাচ্ছি না কেন? সবুর কর ভাইয়া, তুই সবসময় বেশি কথা বলিস। দুই ভাই বোনের কথার মাঝে আনন্দের মা ওদের সামনে এসে দাঁড়ালেন। এটা কাব্য আর এটা লিলি, আমার সোনামণিরা, ঠিক বলছি তো? জি আম্মা, ঠিক বলছেন। আসসালামু আলাইকুম দিদুন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই। ভালো ছিলাম, তোমাদের দেখে আরও ভালো হয়ে গেলাম। কত বড় হয়ে গেছো বড় দাদু ভাই, তুমি তো আমায় ভুলেই গেছো। কাব্য একটু অপ্রস্তুত হলো, বোকা হেসে বলল, ভুলিনি দিদুন, আপনি তো ঢাকাতে জানি না। কি করে যাব দাদু ভাই, তোমাদের দাদু যে এখানে, তাকে ফেলে তো আর আমি যেতে পারি না। আনন্দ এক এক করে সকলের সাথে পরিচয় করিয়ে দিল ওদের। এরই মধ্যে শিলু তাড়া দিয়ে বলল, আম্মা, এবার ওদের ভেতরে নিয়ে চলো, কত দূর থেকে এসেছে, একটু বিশ্রাম নিক, তারপর বাকি কথা বলো। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে, খাওয়া দাওয়া করি, বিশ্রাম নাও। কাব্য যেন হাফ ছেড়ে বাঁচল। উফ, ফুপি এতক্ষণ একটা কাজের কথা বলেছে। ভাই তুই চুপ থাকতো।
আনন্দের দুই ভাইয়ের মধ্যে মেজোজন বিয়ে করেছে, তার একটা ছেলে। বন্ধুটারও বিয়ে হয়ে গেছে। বড়জনের দুই ছেলে যারা কলেজে ও স্কুলে পড়ে। শিলুর একটা মেয়ে যে সবে 9-এ উঠেছে। এতদিন পরে বাড়ি ভর্তি মানুষ। ওদের রুম দেখিয়ে দেওয়া হলো। আনন্দ নিজের রুমের জানালার সামনে দাঁড়িয়েছিল। বাবার কথা খুব মনে পড়ছে। আরশি আনন্দের বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলো। আমরা বোধহয় ভুল করে ফেলেছিলাম, তাই না? যে ভুলের মাসুল সারা জীবনেও আর শুধরাবে না। বাবার লাশটাও নিজের চোখে দেখা হলো না। কতটা অভিমান নিয়ে মানুষটা চলে গেল। আচ্ছা, আমরা কি সত্যি খুব বড় ভুল করেছিলাম? আমাদের ভালোবাসা কি ভুল ছিল? ভালোবাসাটা হয়তো ভুল ছিল না, কিন্তু আমাদের সম্পর্কটা যা ছিল তাতে ভুল ছিল। রক্তের সম্পর্ক তো ছিল না, তবু এই সমাজে পরিবার কেন বিরুদ্ধে গেল? মাঝে মাঝে আমার ভীষণ অসহায় লাগে জানো। আমি তোমাকে আর পরিবারকে একসাথে চেয়েছিলাম। সবটাই আমার জন্য হলো। তুমি তোমার পরিবারকে হারালে। আনন্দ আরশিকে সামনে দাঁড় করালো, চোখের পানি মুছে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, তোমার কোনো দোষ নেই। যেটা হয়েছে তা আমাদের ভাগ্যে ছিল। ভাগ্যের লিখন কি করে ফেরাবো বলো? ভাইয়া এসো, দিদুন খেতে ডাকছে। কাব্যের ঘুম পাচ্ছিল, বোনের ডাকে উঠল। যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। লিলি চলে গেল। কাব্য আড়মোড়া ভেঙে উঠল। হাই ছেড়ে নিচে নামার জন্য পা বাড়ালো। হুট করে চোখ গেল কাব্যের পাশের ঘরে। দরজাটা আধ খোলায়। একটা মেয়ে গোসল সেরে চুল গামছা দিয়ে ঝাড়ছে। কাব্য মুগ্ধ হলো। কে মেয়েটা আমার পাশের রুমের সামনে তাকাচ্ছে না কেন? একটু তাকাও, একটু তাকাও। কাব্য মনে মনে কথা বলতে বলতেই মেয়েটা মাথায় কাপড় দিয়ে সামনে ঘুরল। কোমর ছাপিয়ে বেড়ে ওঠা চুলগুলো ওড়নার নিচে ঢাকা পড়ল। কাব্য দেখল মেয়েটা বড় বড় চোখ, চিকন নাক, পাতলা ঠোঁটের শ্যাম বর্ণের মেয়েটা। মায়ামাখা একখানি মুখ তার। কারো চেহারায় এত মায়া থাকতে পারে? মেয়েটাকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে কাব্য সরে গেল। নিচে নামতে নামতে মেয়েটার কথায় ভাবছিল, মেয়েটা যে এবারের তা তো শিওর, কিন্তু সকলের সাথে তখন তো দেখলাম না। দাদুভাই এসো এসো বসো। দিদুনের ডাকে হুঁশ ফিরল কাব্যের। হালকা হেসে চেয়ার টেনে বসল। পাপা, মামাম কোথায়? এসে পড়বে এক্ষুনি, মোনাকে বলা হয়েছে ডেকে আনার জন্য, এসে পড়বে। ও আচ্ছা। তোমরা খাওয়া শুরু করো। মাম্মা পাপা আসুক, একসাথেই খাই। কোথায় যেন একটা শূন্যতা রয়ে গেছে, তাই না আরশি? হ্যাঁ, আসলে একটা সময় পরিবারের কথা খুব মনে হয়। তখন মনে হয় আমরা বোধহয় ভুলই করেছি। তারপর দুজনে চুপ। দুজনেই ডুব দিল অতীতে। সেদিন বের হয়ে যাওয়ার পর আনন্দ আরশি নিজেদের চিরচেনা জায়গায় এসে দাঁড়ায়। আনন্দ, তুমি আমার জন্য বাবা মাকে কষ্ট দিও না, ফিরে যাও। আমি তোমায় ভালোবাসি। তুমি আমার স্ত্রী আরশি। আমি তোমার স্ত্রী হয়ে কাটিয়ে দিতে পারবো আনন্দ, কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। ধুর বোকা, কষ্ট কিসের? বাবা বেশি দিন রাগ করে থাকতে পারবে না, দেখো ঠিকই মেনে নিবে। যারে ভালোবাসছি তাকে পেয়েছি, এটা কি কম খুশির বলো? আরশি জড়িয়ে ধরল আনন্দকে শক্ত করে। এত কেন ভালোবাসালে আমায় আনন্দ? আমি কি আদৌ তোমার ভালোবাসার যোগ্য? যোগ্য তো কখনো খুঁজিনি আমি। তুমি যেমন তেমনই আমার কাছে সব থেকে বেস্ট। আমি এই খামখেয়ালি মেয়েটাকেই তো ভালোবেসেছি। সব তো হলো, এখন কি করব ভাবছো কিছু? কি আর করা যাবে, এখন গন্তব্য ঢাকা। আমার এক বন্ধু আছে, ওর সাথে কথা হয়েছে। আপাতত ওখানেই যাই, তারপর এক ব্যবস্থা তো করতেই হবে। মামা, মামিমা, আসবো? মুনার ডাকে দুজনে বাস্তবে ফিরল। আরশি এগিয়ে এসে বলল, কে? আমি মোনা মামিমা। ও মা, মুনা, এসো এসো, ভেতরে এসো। মুনা ছোট ছোট পা ফেলে ভেতরে গেল। মাথা নিচু করে দাঁড়ালো। আরশি এগিয়ে এসে বলল, ও, সেই ছোট্ট মুনা কত বড় হয়ে গেছে দেখেছো আনন্দ? পুচকোটা এখন কত কিউট হয়েছে, মাশাআল্লাহ। মুনা ভীষণ লজ্জা পেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কোন ক্লাসে পড়ো মুনা? জি মামিমা, ক্লাস 9-এ। বাহ, বেশ তো। মুনা হাঁসফাঁস করতে লাগলো। আরশি বুঝলো, কথা পাল্টে বলল, কিছু বলতে এসেছিলে? নানু সবাইকে খেতে ডাকছে, আপনাদেরও ডাকতে পাঠালো।
চলো তাহলে খেয়ে নেওয়া যাক, অনেক কাজও তো পড়ে আছে। ওরা তিনজনই খাবার খেতে গেল। কাব্য বিরক্ত হয়ে বলল, এত সময় লাগে আসতে, কি করছে ওরা? ক্ষুদায় পেট নাই হয়ে গেল। ওই তো এসে গেছে সবাই, মাম্মা, পাপা, মুনাপি, তাড়াতাড়ি এসো। উফ, কি ক্ষুধাটাই না লাগছে। শুরু করো তোমরা। খাবার খাওয়া শুরু করলো। আনন্দ আর আরশি চেয়ার টেনে বসলো। মোনা পাশেই দাঁড়িয়ে রইলো। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। দ্বিগুণের কথায় কাব্য খাবার মুখে দিয়েই তাকালো। অমনি কিছুক্ষণ আগে সেই মেয়েটাকে দেখতে পেল। ইস, সরাসরি কি কিউট মেয়েটা, কিন্তু কে ও? নানু মা আসুক তারপরে খাই। শিলু একটু বেরিয়েছে, আসতে দেরি হবে। তুই বসে যা বোন। মুনাপি, বসে পড়ো, খেয়ে নিয়ে গল্প করব আমরা। আচ্ছা, তাহলে ইনি মোনা, ছোট ফুপির মেয়ে। নামটা বেশ, কাব্য মোনা, খারাপ না। নিজের ভাবনায় নিজেই অবাক হলো কাব্য। ছি, আমি সব কি ভাবছি? ছি কাব্য, ছি। কাব্যের ভাবনার মাঝে আনন্দ বলে উঠল তার মাকে, আম্মা, আমি ভাবছি কাল কিছু এতিম বাচ্চাদের দাওয়াত দেই, আর মসজিদে মসজিদে মিলাদ দিলে কেমন হয়? তোমাদের যা ইচ্ছে, যা ভালো হয় করো। তারপর সবাই খাওয়ায় মনোযোগ দিল। খাবার শেষ করে আনন্দ বাজারে চলে গেল। বাকিরা যার যার ঘরে। আনন্দের মা নিজের ঘরে এসে আলমারি খুললেন, স্বামীর একটা পাঞ্জাবি বের করে বুক ভরে নিঃশ্বাস নিলেন। তুমি নেই আজ কতগুলো বছর, তবুও সবসময় মনে হয় এই তো তুমি আমার পাশেই। আমি আল্লাহর কাছে চাইতাম তোমার আগে যেন আমাকে নিয়ে যান তিনি। আমার এই দোয়াটা যে কেন পূরণ হলো না? আগে অনেক কান্নাকাটি করতাম, আফসোস করতাম। এখন বুঝি আল্লাহ কেন আমায় আগে তুলে নিল না। আমার কাছে ছেলে মেয়েরা আছে, আমি চাইলেই কান্না করে বুক ভাসাতে পারি, কিন্তু তুমি পারতে না। আরশি শাশুড়ির কাছে আসছিল। দরজা অব্দি এসে পা থেমে গেল। কান্নাগুলো দলা পাকে আসতে লাগলো। তবুও ছোট্ট করে ডাক দিল, আম্মা আসবো? আনন্দের মা চোখের পানি মুছে পিছু ফিরে মুচকি এসে বললেন, এসো মা। আরশি ভেতরে গেল। প্রথম প্রথম আম্মা ডাকতে কেমন একটা লাগতো আরশির। যাকে একটা সময় ভাবি বলে ডাকতো, সে এখন শাশুড়ি। এই জিনিসটা ভাবলেই বিশ্রী অনুভূতি হয়। আনন্দের মায়ের ক্ষেত্রে একই। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার সাথে গল্প করি। বেশ তো, বসো না। আব্বাকে খুব ভালোবাসেন তাই না? আনন্দের মা হাসলেন। সাদা শাড়ি পরিহিত নারীটির হাসি দেখলো আরশি। বয়স বাড়লেও সৌন্দর্যের কোনো কমতি নেই। চুলগুলোও পেকেছে বেশ কয়েকটা। আনন্দের আব্বার সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবে। তখনকার সময় মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো, আমারও তাই হয়েছিল। সেই সময় 9 পাস আমি। পড়ালেখায় ছিল প্রবল যোগ। আনন্দের আব্বা আমার বয়সে অনেকটাই বড়, প্রায় 15 বছরের। পুরনো কথা বলতে বলতে মহিলা হালকা হাসছিলেন। আরশিও মুগ্ধ নয়নে শাশুড়ির কথা শুনছিল। শাশুড়ির শুদ্ধ ভাষায় কথা বলাটাও এবার বুঝলো আরশি। একদিন স্কুল থেকে ফিরে শুনি আব্বা আমার বিয়ে ঠিক করেছে। আমার সে কি কান্নাকাটি, তবুও বিয়েটা হলো। বাবা মায়ের ইচ্ছে আমিও মেনে নিলাম। আনন্দের আব্বা অবশ্য কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি। মস্ত বড় পরিবারে এসে পড়লাম, মানিয়ে নিতে শিখলাম। একটা সময় আনন্দের আব্বার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর আনন্দ পেটে এলো। মানুষটা সে কি মাতামাতি, আমাকে ছাড়া যেন কিছুই বোঝে না। এক এক করে বাকিরাও হলো, কিন্তু আনন্দের ভালোবাসা যেন সব সময়ই বেশিই ছিল। আজ এতগুলো বছর পেরিয়ে গেল, আমার পাশে সেই মানুষটা আর নেই। এই ঘর, এই বিছানায় একসাথে শুতাম, আর এখন আমি একা। কথাগুলো বলে কেঁদে ফেললেন তিনি। আবার চোখ মুছে মুচকি হাসলেন। আরশি হেঁচকি তুলে কেঁদে ফেলছে। তিনি আরশির দিকে তাকিয়ে চোখের পানি মুছে বললেন, বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? আরশি শাশুড়িকে ঝাপটে ধরে বুকে মুখ গুজল। আপনাদের এত সুন্দর পরিবারটাকে আমার জন্য নষ্ট হতে হলো। আমার ভীষণ অপরাধ বোধ হয়। কেন আমি আনন্দকে প্রশ্রয় দিলাম? কেন এমন হলো? আসলে তোমাদের কোনো দোষ নেই। আমি প্রথম তোমাদের উপর বেশ রেগেছিলাম, কিন্তু এখন আর সেটা নেই। আমাদের সমাজটাই এমন। তোমার সাথে আমাদের রক্তের সম্পর্ক ছিল না, ইসলামেও জায়েজ ছিল, তবু আমরা মুখের সম্পর্ককে প্রাধান্য দিই। ভালোবাসা কোনো অপরাধ না, আমরা অপরাধী বানিয়ে ফেলি। তোমার শ্বশুরও বুঝিয়েছিল, কিন্তু কোনো এক বাধার কারণে তা আর বলতে পারেনি। মামিমা,
মোনার ডাকে কথা বলায় ভাটা পড়ল। আরশি আর তার শাশুড়ি দুজনে দরজার দিকে তাকালো। মোনা কিছু বলবে? মামা এসেছে আপনাকে ডাকতে। যাও দেখো কি বলে। আরশি উঠে গেল। সন্ধ্যা গড়াবে কিছুক্ষণের মধ্যেই। আরশি নিজেদের রুমে গেল। আরশিকে দেখে আনন্দ বলল, এত সময় লাগে আসতে? আমার জামা কাপড়গুলো দাও তো, যে গরম পড়েছে গোসল করতে হবে। আরশি চুপচাপ সব বের করে দিল। আরশি কেমন চুপ করে থাকতে দেখে আনন্দ ফের আবার বলল, কিছু কি হয়েছে তোমার? কই না তো, কি হবে? তুমি গোসল সেরে আসো, আমি দেখি নাস্তা বানাই। আনন্দ চুপটি করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো আরশিকে, তারপর চলে গেল গোসল করতে। আরশিও চলল নাস্তা বানাতে। আরশির সঙ্গে মোনাও সাহায্য করলো। আরশি কফির মগ মোনার হাতে দিয়ে বলল, মোনা যাও তো, আম্মা এটা কাব্যকে দিয়ে আসো। ছেলের আবার এই সময় কফি না পেলে মেজাজ গরম হবে। মোনা না করতে গিয়েও করতে পারল না। মাথার কাপড় টেনে কফির মগ নিয়ে হাঁটা ধরল। কাব্যের রুমের দরজার সামনে এসে কেমন অস্বস্তি হলো তার। আল্লাহর নাম স্মরণ করে বুকে ফু দিয়ে টোকা দিল দরজায়। কামিন। আরশি ছোট ছোট পা ফেলে ভেতরে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কে এসেছে তা দেখার জন্য ফিরে দেখলো মোনা। কিছু বলবে? মোনা মগটা এগিয়ে দিল। কথা বলল না। কাব্য মগটা নিয়ে বলল, তুমি কি কথা বলতে পারো না? এমন চুপ করে আছো কেন? দেখে তো মনে হচ্ছে বাঘের গুহায় এসে পড়েছো। আজব। মোনা বড় বড় চোখ করে তাকালো। কাব্য আরেকবার ঘায়েল হলো। এইভাবে তাকাচ্ছ কেন? লিসেন, তুমি আমার ছোট ফুপির মেয়ে, আমি তোমার বড় মামার ছেলে, বুঝেছো? মোনা বিরক্ত হলো। সেই সব জানে, তবুও বলছে কেন? ওনার মুখটা দেখে কাব্যের হাসি পেল। সেই হিসাবে আপনি আমার ভাই হন, আমি জানি। কাব্য হা করে রইল। সে তো চায় না মোনার ভাই হতে। মোনার মুখে ভাই ডাকটা ভালো লাগলো না কাব্যের। এতক্ষণে কথা ফুটলো মুখে, তাও ভাই? মোনার ভীষণ হাসি পেল। ব্যঙ্গ করে বলল, জি ভাইয়া, শুধু ভাইয়া না, বড় ভাইয়া, আই মিন দাদা ভাই। কাব্যের মুখে অন্ধকার নামলো। বলতে ইচ্ছে হলো, চুপ করো মেয়ে, আমি সারা পৃথিবীর ভাই হতে পারি, কিন্তু তোমার না। একদম আমায় ভাই বলে ডাকবা না। কিন্তু মুখে বলল, আমি ঘুমাবো, তুমি আসতে পারো। ওকে দাদা ভাই। এবার আর কাব্য রাগ সামলাতে পারল না। যাও এখান থেকে। মোনা মুখ টিপে হেসে বলল, যাচ্ছি দাদা ভাই। তুমি তো ভীষণ অসভ্য মেয়ে, আমাকে ভাই বলে ডাকবে না। ভাইকে ভাই বলতে হয়, গুরুজনকে সম্মান দিতে হয়, মা বলেছে। আপনি তো আমার বড়, সেই হিসাবে গুরুজনই। নিকুচি করেছে সম্মানের, রাগ তুলো না, বিদায় হও। মোনা একটু মন খারাপের অভিনয় করে চলে গেল। কাব্য রাগে ফুসফুস করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আবার শান্তও হয়ে গেল। নিজের এহেন ব্যবহারে অবাক হলো সে। এগুলো আমি কি করছি, কেন করছি? তবে কি আমি... না না, এমনটা তো হওয়ার কথা না। সকাল তখন কত হবে? এই তো 7টা নাগাদ। আনন্দ আরাম করে ঘুমোচ্ছে। স্কুলে যাওয়ার সময় বিদায় ফারিনা এলো ডাকতে। আব্বা উঠো, স্কুলে যাবা না? উঠে পড়ো বাজান। আনন্দ নড়ে চড়ে আবার অন্য পাশে ফিরলো। ফারিনা গায়ে আলতো করে ধাক্কা দিতে লাগলেন। আনন্দ উঠ বলছি, তোর ফুপি রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠ, এবার মায়ের দেবো কিন্তু। আহ মা, জ্বালাচ্ছ কেন? স্কুলে যেতে হবে না নাকি? কয়টা বাজে দেখেছিস? 2 দিন পর যার পরীক্ষা, সে এত নিশ্চিন্তে কি করে ঘুমায় বুঝি না আমি। উঠে চটপট দেরি হয়ে নে, কাজল বের হবে একটু পরই। মা, কাজল আমার সিনিয়র 1 বছরের, 1 ক্লাস উপরে পড়ে, তার সাথে আমার কেন তুলনা দাও? ঠাস করে থাপ্পড় দিব। কাজল কি ফুপি হয় না তোর? আর সিনিয়র তো কি, এক স্কুলেই তো পড়িস। কথা না বলে তাড়াতাড়ি আয়। আনন্দের মা তাড়া দিয়ে চলে গেলেন। আনন্দ একরাশ বিরক্ত নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ভাল লাগে না, আর একটু ঘুমাতেও দেয় না। ছোট ফুপির যে কি দরকার এত স্কুলে যাওয়া? জীবনটা এই কাজল ফুপি শেষ করে দিল আমার। আনন্দ ফ্রেশ হতে লাগলো। এরই মধ্যে বেল বাজানোর শব্দ এলো। আনন্দের মা দরজা খুললেন। বাইরে স্কুল ড্রেস পরিয়ে একটা মেয়েকে দেখতে পেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আসলে আমি কাজলের বান্ধবী। তোমার তো আগে কখনো দেখিনি। এসো এসো, ভিতরে এসো। আমি নতুন এসেছি স্কুলে, কাজলের সাথে আমার সবে বন্ধুত্ব হলো। এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম কাজলকে নিয়ে যাই। বেশ তো, এসো এসো, ভিতরে এসো। আমি কাজলের বড় ভাবি। তাহলে তো আমারও ভাবি। আনন্দের মা মুচকি হাসলেন। কাজল উপরে ঘরে আছে, তুমি যাও, আমি নাস্তা দিচ্ছি। আর সে ঠোঁটের কোণে হাসি দিয়ে
মাথা নাড়িয়ে চলল। প্রথম ঘরটায় ঢুকলো, রুমের মধ্যে কেউ নেই, বড্ড অগোছালো। কাজল, কাজল কোথায় তুমি? আল্লাহ, একটা মেয়ের রুম এমন অগোছালো হয়, কিন্তু কাজল তো বেশ পরিপাটি। আরশির ভাবনার মাঝে আনন্দ ওয়াশরুম থেকে বের হলো। তোয়ালে পেছানো শরীরে কিচ্ছু নেই, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, ফর্সা শরীরে যা মুক্তোর দানার মতো লাগছে। আনন্দ নিজের ঘরে অপরিচিত কাউকে দেখে বলল, আপনি আপনি কে? আরশির ঘোর কাটলো। আনন্দের দিকে তাকিয়ে থেকে হুট করে চিৎকার করে উঠল। আনন্দ এই ব্যাপারে বিস্ময় হলো, এগিয়ে গিয়ে মুখ চেপে ধরলো আরশি। আরে করছেনটা কি? এভাবে চেঁচাচ্ছেন কেন? এমন করছেন কেন আজব? আরশি এক ঝটকায় আনন্দের হাত সরালো। মুখ এমন করে চেপে রাখলে করবো না তো কি করব? আপনি তো ভীষণ অসভ্য ছেলে, কোনো কমন সেন্স নেই আপনার। ছি, এইভাবে কেউ বের হয়? আনন্দ হা করে রইল। আমার ঘরে ঢুকে আমাকে এসব কথা শোনাচ্ছেন? আপনার কমন সেন্স নেই? অপরিচিত একটা ছেলের ঘরে ঢুকে গেলেন। দেখুন, আরশির কথায় ভাটা পড়লো কাজলের কথায়। কি হয়েছে এখানে? আরে আরশি, তুমি? আনন্দ চেয়ে রইল, আর সে কাজলকে ছোট করে হাক করলো। আর বলো না, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই, তো বড়ভাবে বলল উপরের ঘর তোমার। আমি তো আর চিনি না, তাই অসভ্য ছেলের রুমে ঢুকে পড়েছি। একদম অসভ্য বলবেন না। অসভ্যকে অসভ্যই বলতে হয়। এখনো এমন অবস্থায় দাঁড়িয়ে আছেন, ছি, লজ্জা করছে না? আমার ঘর, আমি যেমন খুশি তেমন দাঁড়িয়ে থাকবো, আপনার কি? আরশি বিরক্তিসূচক মুখ করলো। কাজল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, থামো তোমরা। আনন্দ ও আরশি আমার বান্ধবী, আর আরশি ও হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। আনন্দ আর সে দুজন একটু চমকালো, তবে সামলেও নিল। আচ্ছা চলো তাহলে, দেরি হচ্ছে। হ্যাঁ চলো। ওরা বের হতে আনন্দ আপন মনে আওড়ালো, ফুপির বান্ধবী। তোমার ভাইয়ের ছেলে কেমনে কি? আসলে আমরা পিঠোপিঠি, বুঝোই তো, ওই কেমন জানি হয়ে গেছি। আমি অবশ্য ওর 1 বছরের বড়। আরশি আর কথা বাড়ালো না। আরশি হিসেব করে দেখলো সেও আনন্দের 6 মাসের বড়। যেহেতু কাজলের ভাইয়ের ছেলে, তাই আর মাথা ঘামালো না। স্কুলে চলে গেল দুই বান্ধবী। মামিমা, ওহ মামিমা, কোথায় হারিয়ে গেলে? কি? হ্যাঁ বলো। কি হয়েছে মামিমা? কি এত ভাবছো? আচ্ছা মোনা, তোমার কাজল নানু কি আসে না এ বাড়িতে? না মামিমা। কেন আসে না? তা তো ঠিক, আমি বলতে পারবো না, নানু বলতে পারবে। ও আচ্ছা। রাতটা আনন্দের বাহুডোরে আবদ্ধ হয়ে কাটলো আরশি। এটা নতুন কিছু নয়, নিত্যদিনের কার্য। আরশি আনন্দের বুকে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা আনন্দ, তোমার কি আমাদের দেখা হওয়া সেই প্রথম দিনের কথা মনে আছে? আনন্দ চোখ বুঝে নিল। সে অবস্থায় বলল, থাকবেন আবার? ওই দিন কি ভোলা যায়? ইস, কি বিশ্রী কাণ্ডটাই না ঘটছিল। আরশি খিলখিল করে হেসে ফেলল। তা যা বলেছ। তুমি তো আমাকে ডিরেক্ট অসভ্যই বলে দিয়েছিলে। তুমি কি এখনো অসভ্য? তাই? তা নয় তো কি? ঠিক আছে, তাহলে এখন একটু অসভ্যতম করি, কি বলো? এই না। এখন না, বলো কেন? কিছু না করে অসভ্য হয়ে গেছি, এখন তো করতেই হবে। বুড়ো বয়সে ভীমরতি ধরছে। শরীরটা বুড়ো হলেও মনটা কিন্তু এখনো সেই 25 বছরের যুবকই আছে ডার্লিং। এখনো মন চায় সারা দিন রাত তোমায় শুধু আদরই করি। আরশি লজ্জা পেল, আনন্দের বুকে মুখ লুকালো। যা, চুপ করো তো, ঘুমাও। আমায় উন্মাদ করে দিয়ে এখন ঘুম? তা তো হবে না বউ। এই এমন করে না, আমরা এখন দুটো ছেলের মেয়ের বাবা মা। তো কি হয়েছে? ছেলে মেয়ে হয়েছে দেখে কি আদর করা যাবে না? ভালোবাসা যাবে না? শুনো, আর ছাড়াছাড়ি নাই, মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলি আমার ভালোবাসা হজম করার জন্য। আরশি আর কি বলবে? আরেকটা রাত তাদের ভালোবাসার সাক্ষী হলো। ইস, ভালোবাসা এত সুন্দর কেন? রাত প্রায় শেষের দিকে। আনন্দের বুকে শুয়ে আছে আরশি। লজ্জায় আরশি একদম বিড়াল ছানার মতো হয়ে গেছে। তুমি কিন্তু এখনো সেই আগের মতো লজ্জা পাও। লজ্জা পেলে কিন্তু তোমায় দারুণ লাগে, মনে হয় খেয়ে ফেলি। চুপ করো অসভ্য ছেলে, এতক্ষণও মন ভরেনি। আরেকবার হলে কিন্তু মন্দ হয় না, কি বলো তুমি? মাম্মা, পাপা কোথায়? তোমার পাপা মিলাদের সব ব্যবস্থা করতে গেছে। মাম্মা, আমিও যাব পাপার সাথে। না মা, মেয়েদের যেতে নেই, বাসায় থেকে দোয়া করো দাদুর জন্য। লিলির মুখটা চুপসে গেল। মায়ের কথার উপর আর কথাও বলল না। ভালোভাবে সব কাজ সম্পূর্ণ হলো। সবাই যখন চলে গেল, আনন্দ তখন বাবার কবরের সামনে গেল।
দু চোখ পানি তার টলমল করছে। আনন্দের মনে পড়ল শৈশবের কিছু স্মৃতি। বন্ধুদের সাথে আনন্দ একবার করিম চাচার আম গাছ থেকে আম চুরি করছিল। বাসায় বিচার আসলো, মা কি মাইকটাই না মারলো। তোর এত বড় কলিজা কে দিয়েছে? হ্যাঁ, এই বাড়িতে কেন বিচার আসবি? আম জীবনে খাসনি? তোরে কি কিছু খাওয়াই না? ফারিনা, তুমি আমার ছেলেকে মারছো কেন? মারবো না তো কি করব? আপনি জানেন ও কি করেছে? কি করেছে আনন্দ? আনন্দ তখন ভয়ে জড়সড়। করিম ভাইয়ের আম বাগানে গিয়ে আম চুরি করেছে, সেই বিচার আমায় দিয়ে গেল। আনন্দের বাবা কতক্ষণ আনন্দের দিকে চেয়ে রইলেন। আজ আর কেউ বাঁচাতে পারবে না। উফ, ওদের জন্য এখন আমায় আব্বার হাতেও মাইর খেতে হবে। মাটাও না, কি দরকার ছিল আব্বাকে বলার? হুট করে আনন্দের বাবা হেসে উঠলেন। আনন্দের কাছে সে পিঠে চাপড় মেরে বললেন, এই তো আমার ছেলে। শোনো ফারিনা, এই বয়সে যদি এসব না করে তাহলে কোন বয়সে করবে? বাড়িতে যদি একটু আধটু বিচার না আসে তাহলে কি হয়? তবে হ্যাঁ, বড় বিচার যেন না আসে আনন্দ। আপনি কিছু বলবেন না? কি ভাববে করিম ভাই আমাদের? কি ভাববে? আমি তো আর চুরি করি না যে তোমাকে চোরের বউ বলবে। যা ইচ্ছে করেন, আল্লাদের লায়ক বানাই ফেলাইছেন। আমাকে যেন কেউ আর কোনো বিচার না দেয়, তাহলে কিন্তু মেরে তক্তা বানাই দিব। আনন্দের মা হনহনিয়ে বের হয়ে গেলেন। আনন্দের বাবা ছেলেকে পাশে বসিয়ে বললেন, শোনো বাজান, কাজ করতে হয় এমনভাবে যেন কাকপক্ষেও টের না পায়। তবে চুরি করে খাওয়া কিন্তু অন্যায়। তোমার যা লাগবে আমাকে বলবে, কারোর জিনিস না বলে ধরবে না, সে যারই হোক। মা কিন্তু ভীষণ রাগী, আবার খুব সহজ সরল, আর এমন কাজ করবে না, ঠিক আছে? জো হুকুম আব্বা। আনন্দের সাথে ওর বাবার সম্পর্কটা অনেকটাই ভালো। মায়ের হাত থেকে কত শতবার বাঁচিয়েছে আনন্দকে। শৈশবের কথা মনে পড়তে অশ্রু গড়িয়ে পড়ল। বাবার কবরে হাত বুলিয়ে বলল, আব্বা, আপনি কি আমায় ক্ষমা করেছেন? আমি আপনাকে সবচেয়ে বড় আঘাতটা দিয়েছি। আব্বা, আমার আব্বা শেষবেলায় আপনার মুখটাও আমার দেখা হলো না। এত বড় অপরাধের গ্লানি আমাকে টানতে হবে। এত বড় শাস্তিটা কেন দিলেন আমায়? একটা আশা ছিল আপনি মেনে নেবেন, কিন্তু আপনার রাগটাই প্রাধান্য পেল। আমার ভালোবাসাটা কেন দেখলেন না? আপনি তো আমায় খুব ভালোবাসতেন আব্বা। আপনি আমাকে সব থেকে ভালো বুঝতেন, তবুও কেন আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় আমাকে বুঝলেন না? আপনার কাছে আপনার ছেলের থেকে সমাজ বড় হলো কি করে আব্বা? তোমার বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছিল বাজান। আনন্দ চমকে উঠল, পরক্ষণে সামলেও নিল। মায়ের দিকে ছল ছল চোখে তাকালো। আনন্দের মা স্বামীর জন্য দোয়া করে আনন্দকে নিয়ে বের হলেন। তুমি চলে যাওয়ার বেশ কিছুদিন পর তোমার আব্বা বুঝেছিল। সে সব সময় তোমার পথ চেয়ে বসে থাকতো। রাত হলেই আমায় বলতো, আনন্দের মা, আমাদের আনন্দটা এত অভিমানী হলো কি করে? আমার ছোট্ট আনন্দটা আজ কত বড়। আমি না হয় রাগের বশে বলে ফেলেছিলাম, তাই বলে ও সত্যি সত্যি চলে যাবে? কোন মুখে থাকতো ছেলেটা? ও তো থাকবে বলেই এসেছিল। আপনি কেন ওদের মেনে নিলেন না? এখন তো ঠিকই কষ্ট পাচ্ছেন। ওদের সুখে তো আমাদেরই সুখ। আমার জন্যই আমার ছেলেটা আজ বাড়ি ছাড়া। আচ্ছা, তুমি কি কিছু জানো ও কোথায় আছে? আনন্দের মা মাথা নেড়ে না করলেন। তখনকার সময়ে ফোনের প্রচলন ছিল না, খোঁজ নেওয়াও মুশকিল। শেষ সময়গুলো তোমার আব্বা তোমাদের দেখার জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু তোমাদের কোনো খোঁজ পাওয়া গেল না। আমি অনেক চেষ্টা করেছি। তোমার ভাই বোনগুলো রাত জেগে কাঁদতো। সময়গুলো কত বিভীষিকাময় ছিল। কিন্তু আমি তো চিঠি দিয়েছিলাম আম্মা, কতগুলো চিঠি দিলাম, কিন্তু ফিরতি চিঠি আর গেল না। তোমাদের একটা খবরের জন্য অধীর আগ্রহে দিন পার করতাম। আনন্দের মা চাকতে ফিরে তাকালো। তুমি চিঠি দিয়েছিলে, হ্যাঁ, একটা পেয়েছিলাম। কাব্য হয়েছে সেই খবরটা। কাব্যের কথা শুনে তোমার আব্বা কত খুশি হয়েছিল জানো? আমায় বলতো, দেখছো ফারিনা, আমাদের আনন্দটা কত বড় হয়ে গেল। আমাদের ছোট আনন্দ এখন এক ছেলের বাবা। আমার আনন্দ আমার ছোট দাদু ভাই। কাঁদছো কেন? আজ তো খুশির দিন। আমি দাদা হয়েছি, তুমি দাদি। ইস, আমরা বুড়ো হয়ে গেলাম, তাই না? আনন্দ মায়ের কথায় অবাক হতে লাগলো। তুমি জানো, তোমার আব্বা পুরো মহল্লায় মিষ্টি দিয়েছিল আমাদের নতুন প্রজন্মের আগমনে। তারপর বাকিরাও হলো। তোমরা কেন যোগাযোগ করলে না আম্মা? আমি তো ঠিকানা দিয়ে দিয়েছিলাম। আমি তোমার চিঠি দিয়েছিলাম তো, তোমার আর খোঁজ পাইনি। তোমাদের
আশাতে বলার জন্য বলেছিলাম। তারপর তোমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তোমাদের দেখার জন্য মানুষটা বড্ড ছটফট করেছিল। আনন্দ কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কিছুতেই হিসাব মেলাতে পারলো না। এতগুলো চিঠি দিল কিন্তু সেগুলো বাড়ির কেউ পেল না। আবার আম্মার দেওয়া চিঠিগুলো পৌঁছালো না। তাহলে গেল কোথায়? আনন্দকে ভাবনায় বিভোর হতে দেখে আনন্দের মা বললেন, যা হবার তা তো হয়েই গেছে, ওসব নিয়ে আর ভেবো না, চলো বাড়ি ফিরে যাক। চিন্তাগুলোকে মাথায় নিয়ে বাড়ি ফিরল ওরা। আনন্দ আরশিকে ডাকলো। আরশি একটু ঘরে আসো তো। আরশি আনন্দের পিছু পিছু ঘরে গেল। কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? তোমার চিন্তিত লাগছে। পাশে বসো। আরশি বসলো। আনন্দ আরশির দিকে ফিরে বলল, তুমি জানো আমরা বাড়িতে যে চিঠিগুলো দিয়েছি তার একটা ছাড়া বাকিগুলো পাইনি আম্মা। পাইনি মানে কি বলো এসব? হ্যাঁ, আম্মা ওনাকে ফিরতি চিঠি দিয়েছিল। বাড়ি থেকে যদি দেয় তাহলে আমরা পেলাম না কেন? এটাই তো আমারও কথা, চিঠিগুলো গেল কোথায়? আব্বা আমাদের দেখার জন্য ব্যাকুল হয়েছিল জানো। নিজেকে কুলাঙ্গার মনে হচ্ছে। আব্বার মৃত্যুর সময় আমি থাকতে পারলাম না। আমার আব্বা আফসোস নিয়ে চলে গেল। আমি তার হাতটা ধরে বলতে পারলাম না আব্বা আমি এসেছি। আরশিও কেঁদে ফেলছে। আনন্দ আরশিকে জড়িয়ে ধরে কাঁদছে। আরশি হাত বুলিয়ে দিতে লাগলো আনন্দের পিঠে। জীবন বিচিত্রময়। কত শত কষ্ট ও আফসোস নিয়ে চলে যেতে হয় মানুষকে। কি করছো এখানে? মোনা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। লম্বা চুলগুলো বাতাসে উঠছে। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। কাব্য এগিয়ে গেল। মোনার চোখে পানি দেখে ভয় পেয়ে গেল। এই মুনা, কাঁদছো কেন? মুনা, কি হয়েছে? এই মোনার এবার হোশ ফিরল। কাব্যকে দেখে দ্রুত নিজেকে সামলে নিল। তুমি এখানে এই সময়? ঘরে বোর হচ্ছিলাম দেখে একটু ছাদে এলাম, এসেই তোমায় পেয়ে গেলাম। ও, তোমার কি মন খারাপ? নানা ভাইকে মিস করছি খুব। জানো, নানা ভাই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমার কথা মনোযোগ সহকারে শুনতো। এই পরিবারে আমি একাই মেয়ে, তাই আদর সবসময় বেশি পেয়েছি। ছোট থেকেই নানা ভাইয়ের হাত ধরে আমার পথ চলা। আমার ছোট গিন্নি বলে ডাকতো আর আমি বুড়ো রাজকুমার বলতাম। কাব্য হাসলো একটু। মোনা আবার বলতে লাগলো, সেই নানা ভাই নাই, এটা ভাবতেই কষ্ট হয়। আমার কথা বলার মানুষটা হারিয়ে গেল। তোমাদের প্রতি আমার অনেক রাগ ছিল, অভিমান ছিল। কেন? নানা ভাই শেষ সময়ে তোমাদের অনেক দেখতে চেয়েছিল। কাব্যের মনটা খারাপ হলো। দাদাকে আমি কখনো দেখিনি, তাই ঠিক অনুভূতিটা বুঝে উঠতে পারছি না। পাপা খুব গল্প করতে বাড়ি নিয়ে। তারপর নীরবতা। দুজনেই চুপ। কাব্য হুট করে বলল, আচ্ছা, আমাদের উপর তোমার যে রাগ এখনই কি আছে তা? না, নেই। আগেরবার যখন মামু আর মামিমা এলো তখনই সব রাগ শেষ হয়ে গেছে। তুমি তো আসোনি। লিলি এসেছিল অবশ্য, ও তখন খুব ছোট ছিল। মোনা যখন কথা বলে তখন মোনার চোখ দুটো হাসে, যা দেখতে বেশ লাগে। এই যে এতক্ষণ মোনা কথা বলছিল, কাব্য ওর দিকে চেয়েছিল, কি সুন্দরটাই না লাগছিল। কাব্যের মুগ্ধতা ভাঙতে লিলি এলো। এই, তোমরা কি করছো এখানে? লিলির হুট করে আগমনে দুজনে চমকে গেল। মোনা খুব দ্রুত নিজেকে সামলে বলল, লিলি এসো, এই তো গল্প করছিলাম। বাহ, আমাকে ছাড়াই গল্প? কেন রে, তুই এমন কে যে তোকে সাথে রাখতে হবে? আমি কে তা তুই ভালো করেই জানিস। হ্যাঁ, ওই তো শেওড়া গাছের সেই পেতনিটা, তাই না? লিলি গরম চোখে তাকালো। দুই ভাই বোনের এমন কাণ্ড দেখে মোনা হাসলো। এখন তোর ঘাড় মটকাবো, আয়। মাথার উপর তো সবসময় নাচতে থাকিস। দেখ ভাই, তোর সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার, সো চুপ কর। আমার জন্য বয়ে গেছে তোর সাথে ঝগড়া করতে। অবস্থা শোচনীয় দেখে মোনা বলল, এই তোমরা ঝগড়া অফ করো, আর না হয় তোমরা ঝগড়া করো, আমি চলে যাই। এই না না, তুমি যেও না, তোমাকেই তো দরকার। আমাকে দরকার কেন? কি হয়েছে? আরে বাবা, কিছু হয়নি, এমন বিচলিত হওয়ার কিছু নেই। আমরা তো আর 1 কি 2 দিন আছি, কিন্তু কোথাও ঘোরাও হলো না। তুমি আমাদের একটু ঘুরিয়ে দেখাও না আপি। আমি দেখাবো? হ্যাঁ তুমি না গেলে আমায় যেতে দিবে না মাম্মা। আচ্ছা ঠিক আছে, কালকে চলো তাহলে। ওকে আপি, লাভ ইউ। মোনা হাসলো। এর মধ্যে ওর ডাক পড়লো, তাই ও চলে গেল নিচে। লিলিও চলে যেতে নিলে কাব্য ডাকলো, কি হয়েছে, ডাকছিস কেন? শোন,
তোর কথা শোনার মতো সময় আমার নেই। তা থাকবে কেন, তুই তো রানী ভিক্টোরিয়া। মন্দ বলিসনি, এবার কি বলবি বলে ফেল। এই একটা কাজের কাজ করেছিস তুই, সেই জন্যই তো তোকে ট্রিটটা দিব। যা। কিসের কথা বলছিস? এই যে ঘুরতে যাওয়ার কথা, ভালোই হবে, আমরা একসাথে ঘুরতে যাব। তোকে নিব কে বললো? তো আমাকে নিবি না তো কাকে নিবি? তুই বাদে আমরা সবাই। আমার লক্ষ্মী বোন এমন করে না, আমি না তোর একটা মাত্র ভাই। আমিও তোর একটা মাত্র বোন, কিন্তু তুই আমায় কদর করিস না, তাই তুই ক্যান্সেল। করি তো, আমি তোকে কত ভালোবাসি তুই জানিস। তুই যেতে চাস? কাব্য মাথা নাড়ল। ওকে, তাহলে 500 টাকা দে। টাকা দিয়ে কি করবি তুই? আর কেনই বা তোকে টাকা দিতে যাব? টাকা দিবি এই কারণে, এই যে তুই মুনা আপিকে লাইন মারার চেষ্টা করছিস, আবার ঘুরতে যেতে চাইছিস। আমি কেন ওকে লাইন মারতে যাব? আমি কে বলতো? কে আবার? না 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 না, আমার বোন। হ্যাঁ, আর সেই জন্যই আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। টাকা দিবি, মুখ বন্ধ রাখবো, কাউকে বলবোও না, আর না দিলে জানিসই তো। লিলি তার বেনি দুলিয়ে হেঁটে চলল। কাব্য কপাল চাপড়ে বলল, এমন বোনের থেকে শত্রু অনেক ভালো। অতীত। এই কাজল ফুপি তোর হলো? হ্যাঁ হয়েছে, 5 মিনিট দাঁড়া, আসছি। 5 মিনিটের মধ্যে কাজল পেট হলো। লাল সাদার সংমিশ্রণে জামদানি শাড়ি, খোপা চুল, হাতে চুড়ি। ফুপি তোকে কিন্তু সেই লাগছে, তোর উনি তোকে দেখে পাগলই হয়ে যাবে। কাজলের একজনের সাথে সম্পর্ক তা আনন্দ আরশি ছাড়া কেউই জানে না। ওকে করলাম চুপ, এবার চল, দেরি হচ্ছে। আরশি আসবে তো, ও আসুক। আরশি আসবে বলতেই এসে পড়লো। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি হওয়া বলে? আর বেশি দেরি করলে তো বোধহয় মরেই যেতাম। তোমাকে কি কিছু বলেছি? তুমি নাক গলাও কেন? না কাছে তাই গলাচ্ছি। লেট লতিফ কথাকার। মুখ সামলে কথা বলো। দুজনের ঝগড়া শুরু হয়েছে বিদায় কাজল ধমক দিল। ধমক খেয়ে আনন্দ বলল, আমায় ঝাড়ি দিচ্ছিস কেন? তোর বান্দর নিয়ে তো লেট করলো। লেট লতিফ। এই কি বললে তুমি? কি বললে? আরে ব্যাস, তুমি দেখি বয়রাও কানে শুনতে পাও না। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। ওরে বাবা, ভয় পাইছি। আরে থাম তোরা, এমন ঝগড়া করছিস কেন? তোর ভাইপোকে সাবধান করে দে, আর একটা বাজে কথা বললে কিন্তু। কিন্তু কি, থামলে কেন? বলে ফেলো। আনন্দ চুপ কর। তোর বান্দর নিকে বল চুপ করতে। কাজল! আরে চুপ দুজনেই। দুজনেই থামলো। মুখ ঘুরিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। কাজল আর আরশি একই রকম সাজে, দুজনকেই সুন্দর লাগছিল। আরশিকে যেন একটু বেশি সুন্দর লাগছিল। তা আনন্দ বুঝলো স্কুলে পৌঁছে। আরশির হাত নাড়িয়ে কথা বলা, হুট করে খিলখিল করে হেসে ওঠা, সব কিছু মুগ্ধ করলো আনন্দকে। কিন্তু আনন্দ পাত্তা দিল না। যার সাথে ঝগড়া করার সম্পর্ক তাকে ভালো লাগলেও ভালো লাগাকে প্রশ্রয় দিতে ইচ্ছে করে না। এই আরশি, একটু ওইদিকে চল না। কেন ওদিকে যাব কেন? আরে ও যেতে বলছে। ওটা কে? মরণ বোঝে না এখন। আরশি কাজলের মুখের দিকে তাকিয়ে আছে। আরে ও। আরশি বুঝলো বেশ সময় নিয়ে, হেসে বলল, ও আচ্ছা, তাহলে সেইও। কাজল লজ্জা পেল। চল এখন, আবার বাসা যেতে হবে। কাজল আর আরশি চলে গেল। কাজল যাওয়ার সময় আনন্দকে ইশারা করে গেল। স্কুলের পেছনে একটা পার্ক আছে, ওখানে গিয়ে কাজল আর সৈকত কথা বলতে লাগলো। আরশি এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। ভাও। আল্লাহ! আরশির এমন আচরণে আনন্দ হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আরশি যখন বুঝলো এটা আনন্দের কাজ, অমনি এক কিল বসিয়ে দিল আনন্দের পিঠে। অসভ্য ছেলে, এখনই আমার জান বের হয়ে যেত। উফ, তাই বলে মারবে এভাবে? পিঠটা শেষ। বেশ করেছে, আরো কয়টা দেওয়া দরকার ছিল। জল্লাদ মহিলা কোথাকার। কি বললে? কই কি বললাম? মাত্রই বললা জল্লাদ। শুনছো যখন তখন আবার বলো কেন? আরশি ধাম করে আরেকটা কিল বসিয়ে চলে গেল। আনন্দ পিছু পিছু যেতে যেতে বলল, কি করলে এটা তুমি? কই কি করলাম? আজব, মাইট দিয়ে আবার বলো কই কি করলাম। দেখছই যখন, তখন আবার বলো কেন? আমার কথা আমাকেই শোনাও। টিট ফর ট্যাট কথায় আছে না, ওইটাই অ্যাপ্লাই করলাম আর কি। আনন্দ বোকা বোকা চোখে চেয়ে রইল। আরশি মিষ্টি করে হাসলো। সেদিনের মতো ওরা যার যার বাড়ি চলে গেল। সময় খুব দ্রুত গতিতে শেষ হতে লাগলো। স্কুল থেকে কলেজে উঠলো।
ঝগড়া থেকে ভাব হতে শুরু করলো দুজনে। কখন কিভাবে আনন্দ আরশির প্রেমে পড়ে গেল বুঝতেই পারল না। আনন্দ রাত জেগে আরশিকে ভাবতে লাগলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি? মেয়েটা আমাকে আসলেই পাগল করে দিচ্ছে। না আনন্দ, এটা ঠিক না। আরশি কাজল ফুপির ফ্রেন্ড, মানে আমার আন্টি। তাতে কি, আপন তো আর না। ফুপির বান্ধবী না হলে তো আর আন্টি হতো না। কিন্তু তবুও উফ, মাথাটা নষ্ট হয়ে যাবে বোধহয়। আনন্দ দ্বিধায় ভুগতে লাগলো। আরশিকে যে ভালোবেসে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে একদিন ঝামেলা হয়ে গেল। কাজল দৌড়ে আনন্দের রুমে এসে হুমড়ি খেয়ে পড়ল। ফুপি কি হয়েছে? এমন করছো কেন? আনন্দ, সর্বনাশ হয়ে গেছে। আব্বা জেনে গেছে আমার সৈকতের কথা। বলিস কি? দাদা ভাই জানলো কি করে? জানি না, আমি কিছুই জানি না। তুই কিছু একটা কর বাপ। সৈকতকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা শান্ত হ, আমি দেখছি। সবকিছু কেমন তালগোল পাকিয়ে গেল। কাজলের কলেজ যাওয়া বন্ধ হলো, সৈকতের সাথে যোগাযোগ বন্ধ হলো, একা কোথাও যাওয়া নিষেধ হলো। তখনকার সময়ে বিয়ের আগে কাউকে ভালোবাসা মানেই অপরাধ, পাপ। কাজল সৈকতের সুখে পাগল প্রায়। কাজল ফুপি এমন কেন করছিস? বাপ, আমারে একবার তার সাথে দেখা করাই দে। আমি মরে যাব তারে ছাড়া। একটু শান্ত হ। কিভাবে শান্ত হব বল? 1 সপ্তাহ হয়ে গেল মানুষটার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি কিভাবে আছি আমিই জানি। আচ্ছা, এভাবে ভেঙে পড়লে কি চলবে বল? ঠান্ডা মাথায় ভাবতে হবে। তুই আমাকে একবার দেখা করাই দে। তোর কাছে কিছুই চাই না, শুধু একটাবার দেখা করাই দে। আনন্দ দেখলো একটা মানুষ কতটা ভালোবাসতে পারে কাউকে। মায়া হলো ভীষণ। আমি ব্যবস্থা করছি দেখা করানোর, তুই প্লিজ সামলা নিজেকে। আনন্দ উঠে চলে গেল। তার হাসি খুশি ফুপির এই অবস্থা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে ওর। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আরশি পারে একটা ব্যবস্থা করতে। যেই ভাবা সেই কাজ। চট করে কল করলো আরশিকে। আরশি কল ধরতেই, হ্যালো আরশি। জি, কে বলছেন? আমি আনন্দ, কাজল ফুপির ভাইপো। আরশি চমকালো। ও তুমি? কাজলের কি অবস্থা? ওর কোনো খবরই পাচ্ছি না। তোমাদের বাসায় গেলাম, বড়ভাবে বলল কাজল নাকি বাড়িতে নেই। মা মিথ্যা বলেছে, কাজল বাড়িতেই আছে। আরশি অবাক হলো। কি? কিন্তু আমাকে মিথ্যা কেন বলল? কারণ সৈকত আঙ্কেলের কথা জেনে গেছে সবাই। ফুপির বাইরে বের হওয়া বন্ধ। আরশি অবাকের উপর অবাক হচ্ছে। বলো কি, কিভাবে? হায় আল্লাহ, কেমনে কি? এই তোমার এমন হাই হাই বন্ধ করবে? একটা কাজে কল দিচ্ছে আর উনি হাই হাই করে যাচ্ছে। এমন চটচট করছো কেন আজব? আচ্ছা বলো কি? তোমার একটা সাহায্য দরকার। কি সাহায্য বলো? ফুপি সৈকত আঙ্কেলের সাথে দেখা করতে চাইছে। আমিও কথা দিয়েছি দেখা করাবো। এখন আমার একার পক্ষে তো সম্ভব নয়, তাই তোমারও সাহায্য লাগবে। ঠিক আছে, কিন্তু করবোটা কি? আমি তা তো বলবা। ঘটে কি কোনো বুদ্ধি নেই তোমার? আরশি এবার রেগে গেল। এই কি বললে তুমি? আমার বুদ্ধি নিয়ে কথা বলবা না। জানো আমি কলেজের টপার, আর আমি তোমার সিনিয়র, ওকে? আবার তোমার ফুপির বেস্ট ফ্রেন্ড, সো রেসপেক্ট মি। হইছে বকবকানি, এবার আল্লাহর রাস্তায় থামো। আচ্ছা ঠিক আছে, বলো। আনন্দ বলতে লাগলো, শোনো, তোমাদের তো আর কিছুদিন বাদে বোর্ড পরীক্ষা, তো সেই হিসেবে ফর্ম ফিল আপও করতে হবে। হ্যাঁ তো? উফ, পুরো কথাটা তো শুনবে। বলো বলো, শুনছি। তো তুমি কল দিয়ে কথা দাদিকে বলবা। বললে কি হবে? ফর্ম ফিল আপের সাথে সৈকতের সাথে দেখা করার সম্পর্ক কি? আনন্দ নিজের কপালে নিজের বাড়ি মারল। হায় রে, তুমি এই কথা বললে ফুপিকে কলেজে যেতে দিবে একদিনের জন্য, আর সাথে অবশ্যই কেউ যাবে। সেই যাওয়াটা আমি যাবো, বুঝছো? তখন তুমিও সৈকত আঙ্কেলকে নিয়ে আসবে, ব্যাস হয়ে গেল। আরে ব্যাস, তোমার মাথায় তো ভালোই বুদ্ধি। তো তোমার মতো গবেট নাকি আমি? আমি মোটেও গবেট না, আমিও এই কথাটাই ভাবছিলাম। মাইয়া মানুষ এরই কয়। কি বললা, জোরে বলো। কিছু না, এখন রাখছি। তুমি কিন্তু কাজটা ঠিক মতো করো। ফোন রেখে দিয়ে একটা স্বস্তির শ্বাস ফেললো দুজনে। আনন্দের মুখে হালকা হাসি ফুটল। আনন্দের কথা মতোই কাজ করলো আরশি। তাতে সফলও হলো। আনন্দ কাজলকে নিয়ে বের হলো কলেজের উদ্দেশ্যে। ও আসবে তো? কেন আসবে না? অবশ্যই আসবে। আমার ভয় করছে। বাবা নিশ্চয়ই ওর বাসায় বিচার দিছে। ও যদি না আসে? না আসলে ধরে নিবি তোর ভালোবাসা মিথ্যা ছিল। তুইও তো মায়ের কম খাস নাই দাদার হাতে, তাও তো গোসল হয়ে ছুটে যাচ্ছিস। ভালোবাসি যে, ওকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না। অনেকটা ভালোবাসিস তাই না? অনেকটা। আচ্ছা তুই কাউকে ভালোবাসিস না? আনন্দ এমন প্রশ্নে বিচলিত হলো।
আমি কি আসলেই কাউকে ভালোবাসি? কি রে বল, ভালোবাসিস কাউকে? আমাকে বল, আমিও তো সব কিছু বলি তোকে। কি জানি, হয়তো বাসি হয়তো না। আসলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এটা কি। সেই ভালোবাসাটা কি আরশি? আরশি নাম শুনে চমকে কাজলের দিকে ফিরল আনন্দ। কাজল মুচকি হাসলো। ভালোবাসিস আমি জানি কি করে? আমিও তো কাউকে ভালোবাসি, তাই বুঝি। তোরা যে আরশের প্রতি কিছু একটা আছে, কিন্তু আমার বান্ধবী বলে কিছু বলতে পারছিস না। ভাবছিস ফুপুর বান্ধবীও তো ফুপুই হয়, আবার সিনিয়র, ঠিক তো? আনন্দ মাথা নিচু করে রইল। কাজল ওর কাঁধে হাত রেখে বলল, ভালোবাসায় এসব কিছু যায় আসে না। ভালোবাসা হয় মন থেকে, হুট করেই হয়ে যায়। তাই এত ভাবিস না, বাকি সব চিন্তা বাদ দে। তোর মন যা চাই তার কর। কিন্তু আরশি, সে তো আর আমায় ভালোবাসে না। তোকে কি বলেছে ও যে তোকে ভালোবাসে না? না, তা বলে নাই, তবে বোঝা যায় তো, কথা বললেই ঝগড়া করে শুধু। কাজল হেসে ফেলল। আনন্দের মাথায় টোকা মেরে বলল, গাধা একটা। তুই ওকে বলেছিস তুই যে ওকে ভালোবাসিস? বলিসনি তো, তবুও তো ভালোবেসে ফেলেছিস। আর ঝগড়ার পর ভালোবাসা হয়, বুঝলি? আনন্দ কিছুক্ষণ ভাবলো, আসলেই তো। কিছু বলবে তার আগে আরশির গলা শোনা গেল। প্রতিবন্ধী নাকি তোরা, এত সময় লাগে আসতে? জানিস কতক্ষণ ধরে অপেক্ষা করছি? কথা বলতে বলতে কখন যে এসে পড়েছে খেয়ালই নেই। অন্য সময় হলে আনন্দ রাগ করতো, আজ আর রাগ হলো না, উল্টো ভালোই লাগছে। এই যে আরশির আগে ফুসছে, ওদের বেশি কথা শোনাচ্ছে, হাত নাড়ছে, সবকিছু ভালো লাগছে আনন্দের। এতদিন পর দেখা হলো, কই একটু জড়াই ধরবি তা না, কথা শোনাচ্ছিস? আরশি জড়িয়ে ধরলো। রাগ মুহূর্তেই শেষ হয়ে গেল। তোকে অনেক মিস করছি রে। ফোন দিলেও পাই না, কলেজেও না, বাসায়ও না। ভাগ্যিস আনন্দ বাপে ফোন দিয়েছিল। আরশির মুখে বাপ শুনে আনন্দের কাশি শুরু হয়ে গেল। কাজল মুখ টিপে হাসলো। আরশি আনন্দের দিকে বিরক্ত মাখা দৃষ্টি ফেলে বলল, কি রে বাপ, এমন যক্ষা রোগের মতো কাশতেছো কেন? এই, আমি তোমার কোন কালের বাপ? ছি, লজ্জা করে না এত ছোট সুন্দর ছেলেটাকে বাপ ডাকতে? সি সি, এই কথা বানর শুনলে কি বলবে? আরশি বলদ হয়ে গেল। এর মধ্যে সৈকত এসে দাঁড়া দিল অন্য কোথাও যাওয়ার জন্য। সৈকতকে দেখেই কাজল কেঁদে ফেলল। ওরা চারজন ওদের চিরচেনা জায়গায় গেল। কাজল আর সৈকত আলাদা কথা বলছে। কাজল কাঁদছে, কি কথা হচ্ছে তা কিছু শুনছে না আরশি আর আনন্দ। ওরা কি সুন্দর, তাই না বলো? হ্যাঁ, কত ভালোবাসে দুজন দুজনকে। তুমি কাউকে ভালোবাসো? নিজে প্রশ্ন করে নিজেই চমকালো আনন্দ। হঠাৎ এমন প্রশ্নে আরশিও বিচলিত হলো। ওভাবে কখনো কিছু ভাবা হয়নি। তাহলে ভাবো। কি ভাববো? কই না, কিছু না, কি ভাববে? মাত্রই বললে ভাবতে। সামনে তোমার পরীক্ষা না, ওইটা নিয়েই ভাবো। ও তাই বলো, তোমার তো আরো 1 বছর। আনন্দ মাথা নাড়ল। দীর্ঘ সময় পরে ওরা ফিরে আসলো। আরশিও বাসা অব্দি এসেছিল। কাজল আর সৈকতের মধ্যে কি কথা হয়েছে ওরা জানে না। কাজল শেষবারের মতো আরশিকে জড়িয়ে ধরল। কি রে, এইভাবে ধরছিস কেন? এমন ভাব করছিস যেন আর কোনো দিন দেখাই হবে না। কি জানি, নাও হতে পারে। হবে না কেন? কি আজব। আরে কথার কথা বললাম, আল্লাহ কখন কি করবে তা কি আর আমরা জানি? আচ্ছা শোনো একটা কথা। হ্যাঁ বলো। আনন্দ তোকে পছন্দ করে, শুধু পছন্দ না, ভালোবাসে। কি বলছিস এসব? হ্যাঁ, তুইও যে ওকে অপছন্দ করিস এমনটা না। ছি, আমি এসব কখনো ভাবিনি। আনন্দ আর আমি, এটা সম্ভব নাকি? ভালোবাসার কাছে সবই সম্ভব। আনন্দ তোকে এসব কথা বলছে? দাঁড়া, আমি ধরছি ওকে। কাজল আটকালো আরশিকে। আনন্দ আমাকে কিছু বলেনি, তবে আমি বুঝি। আচ্ছা তুই যদি আজ আমার ফ্রেন্ড না হতি তাহলে রাজি হয়ে যেতি? তোরা দুজন ভালোবাসিস, আমার বন্ধু বা আমার ভাইপো, কিন্তু রক্তের তো কিছুই না। ভালোবাসলে বলে দিস, দেরি করিস না। তুই পাগল হয়েছিস? কি উল্টাপাল্টা বকছিস? আমি কেন আনন্দকে ভালোবাসতে যাব? আচ্ছা বাবা, ভালোবাসা লাগবে না, তবে আমার ভাইপো কিন্তু ছেলে হিসাবে 100-তে 100ই। যদি কখনো মনে হয় ভালোবাসা যায় তাহলে ফিরিয়ে দিস না। সমাজ পরিবার কখনো মানবে না। আমাদের সম্পর্ক বুঝি মেনে নিয়েছে? এই সমাজ কখনো কারো ভালো করতে পারে না। সমাজ আমাদের নিজেদের বানানো। আমাদের সমাজটা খাইও না, পড়িও না। আমাদের সুখের সমাজের কিছু না, কষ্টও না। তাই সমাজের কথা, মানুষের কথা না ভেবে নিজের মনের কথা ভাব। আসি, ভালো থাকিস। এক রাশ চিন্তা ভাবনার মাঝে আরশিকে ডুবিয়ে কাজল চলে গেল।
কে জানতো এই যাওয়ায় সবার সাথে ছিন্ন করার শেষ যাওয়া। পরের দিন খবর এলো কাজল নেই, নেই মানে কোথাও নেই। সৈকতের সাথে নিজের ভালোবাসার সাথে ঘর বাঁধবে বলে চলে গেছে। আনন্দ আর আশির রাগ হলো, একটা জায়গায় ওরা কেউ ওদের বললো না, অথচ ওরাই সাহায্য করলো দেখা করানো। বর্তমানে মাম্মা, ও মাম্মা, হ্যাঁ মা বলো। আমরা একটু ঘুরতে যেতে চাই। কোথায় যাচ্ছ? তোমরা এখানে কিছুই চেনো না। পাপা, মুনা আপিও যাবে, ভাইয়ারাও যাবে। আমরা তো 2 দিন বাদেই চলে যাব, তাই একটু ঘুরে আসি। আচ্ছা যাও, তবে সাবধানে। কি বলছো তুমি? কিছু হয়ে গেলে যেতে হবে না কাউকে? প্লিজ মাম্মা, প্লিজ যাই না। পাপা বলো না মাম্মাকে। কি বলবে তোমার পাপা? চেনো না জানো না, কোথায় না কোথায় যাবে। ভাইয়াও তো যাচ্ছে, সবাই যাবে। আচ্ছা যাক না, ছেলেমেয়েরা এই প্রথম এলো, একটু ঘুরে দেখুক। কিন্তু কাব্যের বাবা? আর কিছু বলো না, সবাই যাচ্ছে যখন যাক। যাও মা, তাড়াতাড়ি ফিরো। ওকে পাপা, লাভ ইউ। লাভ ইউ টু মাই চাইল্ড। লিলি তার লম্বা চুলের বেনি দুলিয়ে নাচতে নাচতে চলে গেল। তোমার জন্য মেয়েটা এতবার বেড়েছে। আনন্দ আরশির শাড়ির আঁচল ধরে টেনে কাছে আনলো। আরে করছোটা কি? দরজা খোলা। থাকুক খোলা। কেউ এসে যাবে। এই বয়সেও তোমার এত রং যে কোথা থেকে আসে কে জানে। রকের আবার বয়স লাগে? ভালোবাসার কোনো বয়স হয় না, বুঝছো? জি বুঝেছি, এবার ছাড়ুন, হাতের কাজগুলো শেষ করি। মুনা নিজেদের এলাকা ঘুরিয়ে দেখাচ্ছে কাব্য আর লিলিকে। কাব্য মন দিয়ে মুনাকে দেখছে। ভাই, এভাবে তাকিয়ে থাকিস না, পড়ে যাবি তো। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজটা করতে দে। লিলি একবার সামনের দিকে তাকালো, মুখ টিপে হেসে আবার বলল, পড়ে গেলে কিন্তু বুঝিস। লিলি বলতে না বলতে কাপড় ড্যাপ করে পড়ে গেল সামনে থাকা ছোট্ট কুয়াতে। কাব্যের এমন পড়ে যাওয়ায় সবাই হেসে ফেলল। মুনা সামনে হাঁটছিল, তাই পেছনে আর দেখেনি। লিলি গান গাইতে গাইতে বলল, ঊর্ধ্বমুখে পথ চলিও না, এটাই তার প্রমাণ। আরে আমায় তুলবি তো? মুনা ততক্ষণে পিছে ফিরেছে। একজন কম কম লাগে, কাব্য ভাইয়া কই? লিলি ইশারায় দেখালো। আরে পড়ে গেলে কি করে, উঠো উঠো। মুনা গিয়ে টেনে তুললো কাব্যকে। অর্ধেক শরীর ভিজে গেছে কাব্যের। লিলির দিকে কটমট চোখে তাকালো। পড়লে কি করে, চোখ কোথায় রেখে হাঁটো? বাসায় ফিরতে হবে, চলো। অগত্যা ঘোড়া স্থগিত করতে হলো ওদের। কাব্য আগে আগে বাড়িতে ঢুকলো। কাব্যকে এই অবস্থায় দেখে আরশি বলল, কাব্য তোমার এই অবস্থা হলো কি করে? কাব্য কিছু বলল না। পেছন থেকে লিলি বলল, ভাইয়া কই মাছ ধরেছে মাম্মা, কিন্তু আফসোস একটাও মাছ পেল না। এই বলেই আবার হাসতে লাগলো। মাম্মা, তোমার মেয়েকে চুপ করতে বলো কিন্তু। বাবা কোথায়? আমি সকালে বাসায় ফিরবো। কাব্য চলে গেল ফ্রেশ হতে। আরশি কি হলো কিছুই বুঝলো না। রাত 9টায় গ্রাম্য এলাকায়, 9টা মানে অনেক রাত। চারপাশে জ্যোৎস্নার আলো, সুনসান নীরবতা। কাব্য ছাদে দাঁড়িয়ে রাতের নিস্তব্ধতা দেখছে। কাব্য ভাই? কাব্য চুপ করে রইল। সে যেন জানে এটা মুনা। কেন রাগ করেছো কাব্য ভাই? রাগ করিনি তো। কেন রাগ করব? কার উপর রাগ করবো আমি? এভাবে কেন বলছো কাব্য ভাই? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি মুনা, তুমি রুমে যাও। কিছু হয়নি, তবে চলে যেতে চাইছো কেন? কাব্য এবার ঘুরে দাঁড়ালো। মোনা মাথা নিচু করে আছে। হালকা বাতাসে ঘুমটা উঠছে। জ্যোৎস্নার আলোয় এক মায়াবী কন্যা লাগছে মোনাকে। কাব্য জোরে নিঃশ্বাস ফেলল। যেতে তো হবেই মোনা, স্কুল মিস যাচ্ছে আমার। সামনেই তো আবার এসএসসি পরীক্ষা। মোনার কেন জানি কান্না পেল। হঠাৎই ফুঁপে উঠল মোনা। কাব্য বিচলিত হলো, মোনার 2 কাঁধে হাত রাখলো। এই মেয়ে, কাঁদছো কেন? মোনা তাকাও আমার দিকে, তাকাও বলছি। মোনা তাকালো। মোনার সেই চাহনিতে বুঝি কিছু একটা ছিল যা কাব্যের হৃদয়ে নাড়া দিল। মোনা তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। চোখ নামিয়ে নিল। কাব্য মুচকি হাসলো। ভালোবাসো আমায়? কাব্যের এমন প্রশ্নে মোনা ঝট করে কাব্যের দিকে তাকালো। কি ভালোবাসো? মোনা কিছু না বলে দৃষ্টি নত করল। এই না বলা কথার মাঝেও অনেক কথা খুঁজে পেল কাব্য। আচ্ছা 2 দিনে কি ভালোবাসা হয়? কাব্য ভাবল, হ্যাঁ হয়। 2 সেকেন্ডেও ভালোবাসা যায়। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না,
অনেক সময় না বলার মধ্যেও ভীষণ ভালোবাসা লুকিয়ে থাকে। মোনা লজ্জা পেয়ে চলে যেতে নিলে কাব্য মস্করা করে বলল, এখন চলে যাচ্ছ? কাল থেকে কিন্তু আর দেখা পাবে না। মোনার পা থমকে গেল, পিছু ফিরল, ছুটে এসে কাব্যের বুকে পড়ল। কাব্য হেসে জড়িয়ে নিল তার ভালোবাসাকে। কাব্যের বুকে মাথা দিয়ে কেঁদে ফেলল মোনা। কাব্য মোনার মুখটা তুলে ধরল। আগে দাদাবাড়ি আসতে চাইতাম না, এখন মনে হচ্ছে বারবার আসতে হবে। এই চোখ দুটো, এই মুখটা, এই মায়াবতীকে দেখতে আমার আসতেই হবে। আমি তোমার সাথে সবসময় যোগাযোগ করব। তুমি মন খারাপ করো না প্লিজ। মোনা যখন বুঝলো সে কি কাজ করেছে, অমনি দৌড় লাগালো ঘরে। কাব্য হেসে ফেলল, মনে মনে বলল, আজকের রাতটা অনেক সুন্দর, দারুণ সুন্দর, কখনো ভুলবো না, কখনোই না। মোনা হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো। কি গো, এত হাঁপাচ্ছ কেন? নাগরের সাথে দেখা হলো? মোনা চমকে তাকালো। তুমি ঘুমাওনি? যা কি যে বলো, ওইরকম কিছু না। তেমন কিছু না। ও তাহলে কেমন কিছু একটু বলবা? উফ, ঘুমাও। তুমি আমার ভাবি হবে, ব্যাপারটা কিন্তু মন্দ না, বুঝলে? আমার পাজি ভাইটা এই প্রথম কোনো ভালো কাজ করলো, আমি ভীষণ খুশি। মোনা মুচকি হাসলো। এই তো হুট করে প্রেমে পড়ে গেল মোনা। মোনা নিজেও অবাক, যা কখনো হয়নি তা হুট করে হয়ে গেল। রাতটা কাটলো অবশেষে। সকালে আনন্দরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। মোনা কেঁদে কেঁদে অস্থির। মুনা মা কান্না করে না, আমরা আবার আসবো। তোমার পরীক্ষা শেষ হলে মামু এসে নিয়ে যাবে। কলেজে ঢাকাতেই ভর্তি হবে তুমি, আমি তোমার মাকে বলেছি। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ওরা। কাব্যের মনটাও খারাপ। লিলি ভাইয়ের কানে কানে বলল, ভাই, মন খারাপ করিস না, আমি আছি তো, ব্যবস্থা করব। লিলি কাব্যের হাতে একটা কাগজ মুড়িয়ে দিল। কাগজটা খুলতেই মুখে হাসি ফুটলো কাব্যের। প্রিয়জনদের ছেড়ে গাড়ি চললো আপন গতিতে, অতীতে। আনন্দ, আমি আর পারছি না, আর কত সময় লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, আর একটু কষ্ট করো। কাজল পালিয়ে যাওয়ার পরে আনন্দ আশির যোগাযোগটা অনেকটাই হয়ে যায়। একটা সময় দুজনই বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে। আনন্দ আর না পেরে আশিকে বলে দেয়, আরশি, আমি জানি তুমি আমার সিনিয়র, আবার ফুপির ফ্রেন্ড, তবুও আমি তোমায় ভালোবাসি। কখন কিভাবে কি কারণে তা জানতে চাও না, কারণ আমি নিজেই জানি না। শুধু জানি আমি তোমায় ভালোবাসি। তোমার সাথে কথা না বললে, তোমায় না দেখলে আমার কষ্ট হয়, বুকে জ্বালা করে। দেখো আনন্দ, আমাদের সম্পর্ক এই সমাজ, তোমার আমার পরিবার কখনো মেনে নেবে না। কাজলদের কি হলো দেখলে তো? তুমি আমায় ভালোবাসো আরশি? আশি কিছু বলল না। আনন্দ উত্তর পেয়ে গেল। আশির দুই হাত ধরে বলল, আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আমি কথা দিচ্ছি, এই হাত দুটো কখনো ছাড়বো না, মৃত্যুর আগ অবধি না। আমার ভয় হয় আনন্দ। আমি আছি তো। ভালোবাসার মধ্যে ভয় আনতে নেই আরশি, তবে হ্যাঁ, দুজন দুজনকে হারানোর ভয় থাকলে বাকি সব ভয় দূর হয়ে যাবে। আমি তোমায় আগলে রাখবো, প্রমিস করছি। সেদিনের পর থেকে দুই লাভ বার্ডের ভালোবাসার এক মধুর স্মৃতি শুরু হলো, যেই ভালোবাসায় কোনো অপবিত্রতা ছিল না। 7 বছর রিলেশনের পরে যখন বাসায় মেনে নিল না, তখনই দুজন পালিয়ে বিয়ে করলো। আর এখন বাসে করে ঢাকার উদ্দেশ্যে গমন। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে বেশ রাত হলো ওদের। আরশি, এসে পড়েছি, উঠো। আশি নড়ে চড়ে আবার ঘুমালো। আনন্দ চুলে হাত বুলিয়ে আলতো হাসলো। এই আরশি, উঠো না, চলে এসেছি তো। এসে গেছি, রাত হলো তাই না অনেক? তাই একটু হলো। তোমার বন্ধু এসেছে। আসার তো কথা, চলো এগিয়ে দেখি। গাড়ি থেকে নেমে আনন্দ কিছু খাবার আর পানি কিনলো। দুজনে খেয়ে অপেক্ষা করতে লাগলো পরিচিত মানুষটার জন্য। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। এই তো সেই থেকে শুরু হলো অচেনা শহরে বেঁচে থাকার লড়াই। ছোট্ট একটা বাসা নিল। আনন্দ একটা চাকরি জোগাড় করলো। আর সে একদিন বলেছিল, আনন্দ, আমি একটা কথা ভাবছি। কি কথা? আমি তো বাসায় একাই থাকি, তাই ভাবছিলাম আমিও যদি চাকরি করি। দেখো, রাগ করো না, আমার তো সার্টিফিকেট আছেই। দুজনে চাকরি করলে সহজ হতো না বলো? তোমায় আমি বিয়ে করেছি ভালো রাখবো বলে, সেই তুমি চাকরি করবে আমি মানতে পারবো না। তোমার থাকতে কষ্ট হচ্ছে বুঝি, একটু সময় দাও, আমি আরো ভালো কিছু করার চেষ্টা করছি। তুমি ভুল ভাবতেছো। কি ভুল বুঝতেছি? হ্যাঁ, আমার বউ এখন চাকরি করবে? আর সে চোখ ছল ছল করে উঠল। সবে 1 মাস হয়েছে বিয়ের, আর এরই মধ্যে আনন্দের এই অবস্থা। ভাবতেই বুক ফেটে কান্না এলো। তবুও আর সে বলল, আনন্দ, আমি আসলে তুমি আসলে কি? মানছি,
ছোট একটা চাকরি করি, তাই বলে তোমায় দিয়ে কাজ করাবো? আনন্দ রাগ করে চলে গেল। আর সে কাঁদল বেশ কিছুক্ষণ। রাত হয়ে এলেও আনন্দের আসার খবর নেই দেখে আর সে চিন্তিত হলো। ফোন না থাকে ছটফট করতে লাগলো। আনন্দ এলো রাত 10টা নাগাদ। আনন্দ আসতে আর সে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আমি চাকরি করব না, তুমি যা বলবে তাই হবে। তুমি এমন করলে আমার কষ্ট হয় আনন্দ। জানো আমি কত ভয় পেয়েছিলাম। আমিও সরি বউ, আমার ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। কাঁদে না লক্ষ্মীটি, তুমি কাঁদলে তো আমার কষ্ট হয়। চলো খেতে দিবে, ক্ষুধা লাগছে। আর সে চোখ মুছে খেতে দিল আনন্দকে। তার কিছুক্ষণ পর ঠিক আনন্দই আরশির জন্য একটা চাকরি জোগাড় করে দিল স্কুলের টিচার হিসেবে। আর সে বারণ করলে আনন্দ বলেছিল, তুমি ঠিকই বলেছিলে, একা আসলেই সময় কাটে না। স্কুলের বাচ্চাদের সাথে থাকলে দিন পার হবে। অল্প সময় দেখেই তোমাকে বলেছি, এমনিতেও আমার বউ কষ্ট করে কাজ করবে তা আমি মানতে পারবো না, তবে তোমার খুশিটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। দুজন মিলে চাকরি করছিল, ভালোই সময় কাটছিল ওদের। এরই মধ্যে চাকরির পাশাপাশি আনন্দ ছোট একটা ব্যবসা শুরু করে। আস্তে আস্তে সফলও হয়, আর এখন সে মস্ত বড় ব্যবসায়ী। আরশিও চাকরিটা ছেড়ে দিয়েছে যখন কাব্য পেটে আসে। সে এখন পুরোপুরি সংসারী। এরই মধ্যে বাড়িতে চিঠি দিতে ভুলেনি আনন্দ, কিন্তু আফসোস সময় মতো চিঠি হাতে পায়নি সে। বর্তমানে আরশি ওঠো, বাসায় এসে গেছি। কাব্য, লিলি, নামো। আরশি ঘুমিয়ে গিয়েছিল। আনন্দের ডাকে উঠল। সবাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিল। হালকা পাতলা খাবার খেয়ে যার যার রুমে ঘুমোতে গেল। কাব্য মোনার দেওয়া কাগজটা হাতে নিয়ে বসে আছে, যেখানে লেখা ছিল, কাব্য ভাইয়া, ও সরি ভাইয়া বললে তো তুমি রাগ করো। ঠিক কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তুমি কি জানো তোমাকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি? ওইটা শুধু পছন্দই ছিল, কারণ তোমাকে সামনে থেকে কখনো দেখিনি। মামু তোমার আর লিলির ছবি দেখিয়েছিল। পছন্দটা যে কিভাবে ভালোবাসা হয়ে গেল জানি না। জানো আমার অদ্ভুত লাগে, এত দূর কাউকে ভালোবাসলাম কি করে। তোমার একটা ছবি আমার কাছে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, প্রতি রাতেই যা আমার সঙ্গী। যখন লিলি বলল তুমিও আমায় পছন্দ করো, জানো আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল স্বপ্ন, এখনও মনে হয় না এটা বাস্তব। কেমন ঘোর ঘোর লাগছে জানো। যেই মানুষটাকে আমি চাই, যখন জানতে পারি সেও আমায় চায়, তখন কেমন অনুভূতি হয় বলতে পারো? ঠিক পাগল পাগল। এই যে তোমরা কাল চলে যাবে, আমার বুকটা পুড়ছে, খালি খালি লাগছে বুকের ভেতর। আমি তোমার অপেক্ষায় থাকবো কাব্য ভাই, আমার অপেক্ষাকে বৃথা করো না। সবশেষে তোমার জন্য এতগুলো ভালোবাসা। কাব্য চিঠিতে চুমু খেয়ে যত্ন করে রেখে দিল। চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলো মোনাকে। মোনার মিষ্টি চেহারাটা চোখের সামনে ফুটে উঠল। মুখে আওড়ালো, আমি তোমার অপেক্ষাকে বৃথা হতে দিব না মোনা। আমি আসবো, ঠিক ফিরবো তোমার কাছে। তোমার যোগ্য হয়ে তুমি শুধু ধৈর্য হারিও না প্লিজ।